মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত, একটি ঐতিহাসিক বিষয়। অনেকে মনে করছেন বিমান কি আসছে নিউ ইয়র্কে, এই বিষয়টি আজকে আলোচনা করব। এটি প্রবাসীদের অনেক দিনের দাবি এবং এই বিষয়ে আজকে আলোচনায় আমাদের সাথে যুক্ত হবেন বিমান যেদিন প্রথম নর্থ আমেরিকা আটলান্টিক পাড়ি দিয়ে উত্তর আমেরিকায় এসেছিল এবং যিনি বিমানের উত্তর আমেরিকার কান্ট্রি ম্যানেজার ছিলেন জনাব নাজমুন নূর। আপনারা অনেকদিন তাকে দেখেননি, আজকে তাকে দেখতে পাবেন। তিনি আমাদের সাথে আজকে কথা বলুন এই বিষয়ে। তারপরে আমরা আলোচনা করব প্রায় 7 মাস পর আবার শুরু হলো ইনডোর ডাইনিং। নিউ ইয়র্কে আবার ইনডোর ডাইনিং শুরু হয়েছে। আমরা কথা বলবো, জনাব কামরুজ্জামান কামরুল আছেন খাবার বাড়ির প্রধান, তিনি তার অভিপ্রায় ব্যক্ত করবেন। তারপরে আমরা বাট নিয়মের বিধান যেগুলো, এটা উনি বলবেন কী কী নিয়ম ওনারা পালন করছেন। প্রেসিডেন্সিয়াল বিতর্কে কে জিতলেন কে হারলেন, এইটা আজকে আমরা আলোচনা করব। এর সাথে যুক্ত হবেন জনাব ফেরদৌস খান, যিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশ লিগ অফ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, এবং যুক্ত হবেন রিপাবলিকানদের পক্ষ থেকে জনাব নাসির আলী খান পল, যিনি চেয়ারম্যান নিউ বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স এর চেয়ারম্যান। আর আমাদের সাথে আছেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক জনাব নাজমুল আহসান। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা প্রথমেই যাব দিনের আপডেট জানার জন্য। জনাব নাজমুল নূর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা প্রথমে এই দিনের আপডেট জানতে যাব জনাব নাজমুল হাসানের কাছে। যারা দর্শক, আপনারা যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন, আমরা আশা করব শেয়ার করবেন। যারা টেলিভিশনে দেখছেন তাদের সবাইকে শুভ সন্ধ্যা এবং ওয়েলকাম করছি টাইম টেলিভিশনের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্লিজ এনজয় দ্য আপডেট অফ ডে। নাজমুল হাসান। ধন্যবাদ তাহের, আমি একটু পানি খেয়ে নিই। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো আছেন? আমি খুব ভালো লাগছে যে আমার নাজমুল নূর ভাইকে দেখে অনেক দিন আগের কথা মনে হচ্ছে, যে যেদিন নিউ ইয়র্কে প্রথম বিমান এয়ারক্রাফট নামে আমি সেই দিন সেখানে ছিলাম। ওনারা একটা পার্টিও দিয়েছিলেন এয়ারপোর্টে প্লেনটা টাচ করার পরে। আমি অত ভাগ্যবান না, ভাগ্যবান ছিলেন আনিসুজ্জামান খোকন। উনি টারমাক পর্যন্ত গিয়ে ভিডিওটা তুলতে পেরেছিলেন। আনিস ভাই, আমার এখনো মনে আছে সেই দিনটার কথা, এবং একটা পার্টিও দিয়েছিলেন নূর ভাইকে। ভেরি ইয়ং লুকিং ম্যান। হ্যান্ডসাম অনেক ইয়ান ভালো লুকিং। লাগলো আমার, খুবই অনেকদিন পর ওনাকে দেখলাম। আই ডোন্ট নো হাউ মেনি ইয়ার্স, মেবি মেবি 20 ইয়ার বেশি হবে আমার মনে হয়, 20 ইয়ার বেশি হবে। যাই হোক, খুব ভালো। এবং একটু আগে তাহের বলেছে যে খবরটা খুবই আশাব্যঞ্জক খবর। এবং এই প্রথম এতদিন আমরা একটা জিনিস আজকে জানলাম, যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি নিউ ইয়র্কে ছিল, এটা একটি টেম্পোরারি চুক্তির মাধ্যমে এতদিন ছিল। আমরা অনেক কথা শুনেছি, বিমান কেন আসে না, আসতে পারে না, এয়ারপোর্টের সমস্যা, সিকিউরিটির সমস্যা, গেটের সমস্যা, কত সমস্যার কথা শুনেছি। কিন্তু আজকে যে জিনিসটা জানলাম এতদিন পর, আমরা জানা গেল যে দেয়ার ওয়াজ নো ফর্মাল এগ্রিমেন্ট বিটুইন ইউএস এন্ড বাংলাদেশ। আজকে বাংলাদেশ সেটা অ্যাচিভ করেছে, ইউএস বাংলাদেশ মিলে চুক্তিটা করেছে। এখন আমেরিকান এয়ারলাইন্সের প্লেনগুলো বিমানে বাংলাদেশে যেতে পারবে, তারাও সেখানে ব্যবসা ওপেন করতে পারবে। বাংলাদেশ এয়ারলাইন্স, ইভেন ইনক্লুডিং প্রাইভেট এয়ারলাইন্সও আমার যতটুকু মনে হয় বিষয়টি আমাদের নাজমুল নূর ভাই আজকে ডিটেইলস আলোচনা করবেন। ভেরি ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত। জি। যাই হোক, খুবই ভালো। আমি নিউ ইয়র্কের অবস্থাটা একটু বলে নেই আগেই। আমরা একটু আগেই নাজমুল বলছিলেন যে আমাদের জন্য ওনাদের খুব দোয়া করেন। আমরা অবশ্যই, আমরা সবাই দোয়া চাই। কিন্তু বাট আমার মনে হয় যে নিউ ইয়র্কের অনেকের ভিতরে এক ধরনের একটা আতঙ্ক ঢুকেছে যে নিউ ইয়র্কে হয়তো সেকেন্ড ওয়েভ এসেছে, আপটিক এসেছে, কিংবা একটু বাড়ছে ট্রান্সমিশন এই ইনফেকশনের। সেটি সত্য, কিন্তু পাশাপাশি এটিও সত্য যে সব এলাকাতে কিন্তু এই অবস্থাটা নয়। নিউ ইয়র্ক অনেক বড় এলাকা, প্রায় 9 মিলিয়ন মানুষ এই সিটিতে বসবাস করে, এবং এই সিটির কয়েকটা পয়েন্টে, এবং আরেকটি আমি গত কয়েকদিন ধরে বলে আসছিলাম যে এই কয়েকটা পয়েন্টে যেহেতু প্রিডমিনেন্টলি জুইশ নেইবারহুড এখানে থাকে, এবং তাদের একটা হলিডে উইকেন্ড, 10 দিনের মতো একটা হলিডে তাদের বছরের সবচেয়ে বড় হলিডে, যেটা ইয়ম কিপুর, যেটা সোমবার দিন শেষ হয়েছে। এই উপলক্ষে তারা মোটামুটি ধর্মীয় কাজে ব্যস্ত ছিল, এবং তারা মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলি তেমন কোনো বালাই ছিল না। সেই কারণে হয়তো এই ইনফেকশনটা বেড়েছে। তবে আসার খবর হচ্ছে যে কিছু কিছু জায়গায়, সব পয়েন্টে না অবশ্য, কয়েকটা পয়েন্টে কিন্তু ইনফেকশন রেট আবার কমতে শুরু করেছে, বাট খুব দ্রুত। পার্সেন্টেজ ওয়াইজ সেটা হয়তো দিনে কিংবা অন অ্যান অ্যাভারেজ গড়পড়তায় 1% কিংবা 1%-এর কম। বাট এখনো নিউ ইয়র্কবাসীর আতঙ্কিত হবার কোনো কারণ নাই। শুধু একটাই
বিষয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি মাস্ক ব্যবহার করতে হবে, এবং নট ফ্যাশনেবল মাস্ক। অনেকেই ফ্যাশনেবল মাস্ক ব্যবহার করছে, সেটা কাজের না। মাস্ক ব্যবহারের কিছু বিধান জানতে হবে। 2 লেয়ার মাস্ক, 2 লেয়ার মাস্কটা হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টিভ। এখন আমি দেখলাম আজকে বাজারে 3 লেয়ার মাস্কও পাওয়া যায়। সো সেটা, আর যাদের কাছে এখন রেগুলার মাস্ক আছে তারা ইচ্ছে করলো, আমি অনেকে দেখেছি অবশ্য, এইটা খুব আশাব্যঞ্জক খবর যে অনেকে সতর্কতার সাথে 2টা মাস্ক ব্যবহার করছেন। আমি সেটাও আজকে দেখেছি, এবং ইট ইজ ভেরি হেল্পফুল, এবং এটা অনেকের জন্য খুব এনকারেজিং। আমি মনে করি সকলে সেটা করা উচিত, 2 লেয়ার মাস্ক ব্যবহার করা উচিত, এবং সোশ্যাল ডিস্টেন্স যতখানি সম্ভব মেনটেন করা উচিত। আর সোশ্যাল ডিস্টেন্সিং যখন মেনটেন করা সম্ভব হবে না, তখন অবশ্যই অবশ্যই মাস্ক থাকা উচিত। যাক, নিউ ইয়র্কের হিসাবটা আগে বলে দেই। নিউ ইয়র্ক সিটিতে গতকাল হসপিটাল অ্যাডমিশন ছিলেন 87 পিপল। তার ভিতরে কোভিড-19 পজিটিভ চিহ্নিত হয়েছে 9%। এর আগের দিন ছিল 71। কিন্তু আমি একটা কথা আবার পাশাপাশি বলে রাখি, এটা কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়রের হিসাব, এবং এটি পাবলিক হাসপাতাল, 11টি হাসপাতাল থেকে পাওয়া। নিউ ইয়র্কের হাসপাতালের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি, কিন্তু এটি 11টি হাসপাতালের রিপোর্ট। অর্থাৎ সেটি একটা এটা হয়তো একটা চিহ্ন হতে পারে, বাট এটি সামগ্রিক চেহারা নয়। আর কোভিড কেসের, যেটি পজিটিভ কোভিড কেস নিউ ইয়র্ক সিটিতে এসেছে, সেটি হচ্ছে 354, যেটা 500 হচ্ছে আমাদের বিপদসীমা, বিপদসীমার অনেক নিচে আছে। 354 হচ্ছে নতুন কোভিড কেস। আর নিউ ইয়র্ক সিটিতে টেস্টিং এ গতকাল পজিটিভ ছিল 0.94%, কিন্তু 7 ডে এভারেজ, গত 7 দিনের এভারেজ যদি আমরা ধরি, তাহলে এটা কিন্তু গড় পড়তায় প্রতিদিন 1.46%। সেটা যদি আমরা, কারণ এই গত কয়েকদিনে কয়েকটা এলাকাতে আপটিক হওয়ার কারণে 7 ডে এভারেজটা বেড়েছে, কিন্তু গতকালও নিউ ইয়র্ক সিটিতে এভারেজ ছিল 0.94%। অর্থাৎ সেখানে একটু আশাব্যঞ্জক খবর আমাদের জন্য আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জিপ কোড গুলোর কথা বলা হয়েছে মেয়রের প্রেস কনফারেন্সে, এবং গভর্নরও পরে সেগুলো উল্লেখ করেছেন। আমি একটু বলে দিই, সেখানকার বাংলাদেশি যারা আছেন তারা একটু হয়তো সতর্ক থাকতে পারবেন আর সতর্কতা অবলম্বন করতে পারবেন। সেটা হচ্ছে গ্রেপস অ্যান্ড হোমক্রেস্ট এলাকা। জিপ কোড হচ্ছে 1123223, যেখানে ইনফেকশন রেট গতকালকে রেকর্ড ছিল 6.92%। এরপর হচ্ছে মিডউড সেকশন, সেটা হচ্ছে 11230, যেখানে ইনফেকশন ছিল 5.64%। কিউ গার্ডেন্স, যেখানে ছিল 11415 হচ্ছে জিপ কোড, সেখানে 3.31 ছিল। এজমেয়ার ফার রকওয়ে, সেখানে জিপ কোড হচ্ছে 11691, 4.91% সেখানে ছিল পজিটিভ রেট। বড় পার্ক, আর সেখানে বেশ কিছু বাংলাদেশি থাকে আমি জানি। বড় পার্ক 11219, সেখানে ইনফেকশন রেট কিন্তু খুবই হাই, 6.23%। বেনসন হার্স্ট ম্যাপলটন এরিয়া 11204, সেখানে ইনফেকশন 6.05। গ্যারিসন বিচ, হোমক্রেস্ট, শিপশেড বে, এটা প্রিডমিনেন্টলি জুইশ এলাকা, আর সেখানে হচ্ছে 11229 হচ্ছে জিপ কোড, 4.05% হচ্ছে রেট ইনফেকশন। ফ্ল্যাটল্যান্ডস মিডউড সেকশন ব্রুকলিনে 11210 জিপ কোড, 4.73 হচ্ছে তাদের ইনফেকশন রেট। কিউ গার্ডেন হিলস 11367 হচ্ছে জিপ কোড, 3.60 হচ্ছে সেখানে ইনফেকশন রেট। আর রিগো পার্ক, যেখানে বেশ কিছু বাংলাদেশি থাকেন, সেই এলাকা হচ্ছে 11374 জিপ কোড, আমার পাশের জিপ কোড ইনফ্যাক্ট সেটি 11374, 2.64 সেখানকার ইনফেকশন রেট, সেখানে একটু কম আছে এখনো। আর সতর্কতা অবলম্বন করলে তারা মোটামুটি ধাক্কাটা সামাল দিতে পারবেন। আর মেয়র আজকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ইতিমধ্যে 300+, 300-এরও বেশি টেস্ট অ্যান্ড ট্রেস কর্পে সেখানে রাখা হয়েছে কয়েকটি জিপ কোডে মনিটর করার জন্য, এবং 400 এনওয়াইপিডি কপ, আর তারা মনিটর করবেন যাতে মানুষ মাস্ক ব্যবহার করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং ব্যবহার করে। এবং মেয়র বলেছেন যে গতকাল যেটি বলেছেন যে $1000 পর্যন্ত ফাইন করা হতে পারে যদি কেউ মাস্ক ব্যবহারে অস্বীকৃতি জানায়। তবে মেয়র আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এ পর্যন্ত কাউকে কোনো জরিমানা করা হয়নি। যাই হোক, মোটামুটি এই হচ্ছে নিউ ইয়র্ক সিটির অবস্থা। এবং আপনারা জানেন, তাহের একটু আগে বলেছে, আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুলকেও দেখতে পাচ্ছি, ইনডোর ডাইনিং নিউ ইয়র্ক শহরে ফিরে এসেছে আজকে। এবং এটি আমি বেশ কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়েছি, আমার মনে হয়েছে যে তারা হয়তো সবাই এখনো বিধি বিধানগুলোর ব্যাপারে ঠিক সেইভাবে সচেতন নয়, ইনফর্ম নয়। আমি সেটা আবারও বলে দিচ্ছি,
25%, অর্থাৎ আপনার সিটিং ক্যাপাসিটি, যেটা অ্যাপ্রুভড সিটিং ক্যাপাসিটি, ধরেন কোন সেই অ্যাপ্রুভ সিটির ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস কর্তৃক অ্যাপ্রুভ সিটিং ক্যাপাসিটির 25%, যাদের 100 সিটিং এর অ্যাপ্রুভাল আছে তারা 25 জনকে বসাতে পারবেন, এবং প্রতিটি টেবিল 6 ফুট দূরে থাকতে হবে, এবং প্রবেশ করার সময় প্রতিটি গেস্টকে, প্রতিটি গ্রাহককে টেম্পারেচার চেক করতে হবে মাথা দিয়ে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। এবং আরেকটা জিনিস হচ্ছে 100-র উপরে টেম্পারেচার থাকলে, বডি টেম্পারেচার থাকলে তাকে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে কোনো পার্টি, 4 জনের বেশি মানুষ যখন টেবিলে বসবে, পার্টি বসে, তখন একজনের ফোন নাম্বার রেখে দিতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন, পরবর্তীতে টেস্ট এবং ট্রেসিং কর্পোরেশনের ইনফরমেশনের জন্য। আরেকটি হচ্ছে মাস্ক ব্যবহার। যারা কাজ করবেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, আর যারা খেতে যাবেন তারা খাওয়ার সময় শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত মাস্ক পরিহিত থাকবেন। এটি হচ্ছে নিয়ম, এই নিয়মগুলো মেনে চলতে হবে, এবং পরিষ্কার ক্লিন, সেখানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা থাকতে হবে, ওয়াশরুম রেগুলার ভিত্তিতে ক্লিন করতে হবে, এবং সাবান এবং সোপ যথেষ্ট সাপ্লাই থাকতে হবে। এই হচ্ছে নিয়ম, এবং এই জন্য এডিশনাল এমপ্লয়ি হায়ার করা হয়েছে টু মনিটর। এবং আপনারা দেখবেন যে আগামী দিন কয়েকের ভিতরেই মনিটরদেরকে আপনারা দেখতে পারবেন রেস্টুরেন্টগুলোতে, তারা এই এনফোর্স করার জন্য যে রুলগুলো আছে। আর গভর্নর আজকে সাংবাদিক সম্মেলন করেছেন, অবশ্যই তিনি সাংবাদিক সম্মেলনটা এই জন্য তিনি করেছেন যে গতকাল তিনি আজকেই তিনি জুইশ নেতাদের সাথে কথা বলেছেন, ধর্মীয় নেতাদের সাথে, এবং কিভাবে এই সংক্রমণকে রোধ করা যায় তাদের সহযোগিতা চেয়েছেন, এবং গভর্নর আশাবাদ ব্যক্ত করেছেন। তবে তার টুইটে যে তথ্যটি আমরা পেয়েছি সেটা হচ্ছে টেস্টিং এর ব্যাপার। এবং আপনারা জানেন যে নিউ ইয়র্ক স্টেট 19.5 মিলিয়ন লোকের বসবাস, এখানে টেস্টিং এর উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়, এবং গত কয়েক সপ্তাহ ধরে এখানে লাগাতার টেস্ট করা হচ্ছে, এবং এ পর্যন্ত প্রায় 10 মিলিয়নেরও বেশি টেস্ট করা হয়েছে। গতকাল নিউ ইয়র্ক স্টেটে টেস্ট করেছে 97,960, এবং সেখানে পজিটিভ চিহ্ন হয়েছে 1000, এবং যেটা রেট হচ্ছে 1.02%, এবং সেটা আগের দিন ছিল 1.35%। কিন্তু যে 20টি জিপ কোডের কথা গভর্নর আজকে উল্লেখ করেছেন যেখানে সংক্রমণ বাড়ছে, সেই জিপ কোড গুলোকে বাদ দিলে নিউ ইয়র্ক স্টেটের ইনফেকশন রেট কিন্তু 0.82%। সেটা খুবই আশাব্যঞ্জক, এবং হাসপাতালে ভর্তি ছিলেন কোভিড-19 আক্রান্ত হয়ে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 605, এর আগের দিন ছিলেন 571। এবং আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য, গতকাল আমরা 9 জনকে হারিয়েছি কোভিড-19 আক্রান্ত হয়ে, যারা প্রাণ হারিয়েছেন নিউ ইয়র্ক স্টেটে 9 জন, এর আগের দিন ছিলেন 2 জন। একসময় নিউ ইয়র্ক স্টেটে গড়ে 1000 মানুষও মারা গেছে, এবং এ পর্যন্ত কোভিড-19 নিউ ইয়র্ক স্টেটে 30,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যে 20টি জিপ কোডের কথা গভর্নর আজকে উল্লেখ করেছেন, যেখানে ইনফেকশন রেট 3 পয়েন্টের উপরে গিয়ে 5% অতিক্রম করেছে, অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 6%ও করেছে। আমি সেই জিপ কোড গুলো একটু বলে দিচ্ছি আগেই। সেটা হচ্ছে ব্রুকলিনে 11230, 11204, 11219, 11223, 11229, 11219, 11234। ব্রঙ্কস হচ্ছে 10462, 10465, কুইন্স হচ্ছে 11374, 11691, এবং ম্যানহাটন হচ্ছে 10040। আজকে আরেকটি খবর মোটামুটি বেশ রিসার্চের পরে পাওয়া গেছে, সেটা হচ্ছে যে অল এজ, সমস্ত বয়সের মানুষরাই, চিলড্রেন, বিশেষ করে শিশুরাও কিন্তু এই করোনা সংক্রমণের বাহক হতে পারে, এবং এটি আজকে একটি গবেষণার মাধ্যমে পাওয়া গেছে, এবং তাদের মাধ্যমে কিন্তু ভাইরাসটি যথেষ্ট দ্রুত গতিতে, বেগবান গতিতে স্প্রেড হতে পারে, যেটা আমাদের এতদিন ধারণায় ছিল না। অনেকে সেটা মনে করতাম না শিশুরা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিশুদের মাধ্যমে এটা সংক্রামিত হতে পারে, এবং এই ব্যাপারে মোটামুটি বিজ্ঞানীরা এবং স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত হয়েছেন। আর হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা সবসময় বলে আসছি যে সংক্রমণের যদি একজন কিন্তু অনেককে সংক্রামিত করে ফেলতো, স্মল নাম্বার অফ পিপল, খুব সামান্য কয়েকজন মানুষ কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করে ফেলতো। যেমন ধরুন একটা উদাহরণ হিসেবে তারা ব্যবহার করা হচ্ছে, যদি কোনো পার্টিতে যেখানে 300 লোক উপস্থিত হয়েছেন, সেখানে যদি 3 জনও সংক্রামিত থাকেন, এই 3 জনের মাধ্যমেই কিন্তু অনেক বেশি মানুষ 100, 150, 200, 300, এবং সেখান থেকে আরো বেড়ে যেতে পারে। এই করোনা ভাইরাসের সবচেয়ে ক্ষতিকর, বিপজ্জনক দিকটি হচ্ছে সেটি যে দ্রুত এই গতিতে এটি ছড়িয়ে যেতে পারে, অনেকে টের পাওয়ার আগেই কিন্তু অনেকে সংক্রমিত হয়ে যেতে পারে, এবং অনেকেই করোনা ভাইরাসটি ক্যারি করতে পারেন অনেকদিন, সত্যিকার অর্থে ভাইরাসটির প্রভাব দেখার আগে। তো এই বিষয়টা মোটামুটি এসে যেমন দেখা যাচ্ছে যে 80% লোকের সংক্রমণের জন্য মাত্র 5% পিপল দায়ী।
5% পিপলের কারণে 80% মানুষ সংক্রমিত হয়ে যেতে পারে, এবং সেই জন্যই এই সতর্কতার কথা বলা হচ্ছে। এবং এই তথ্যগুলি দেওয়া হচ্ছে গত 7 মাসে বিভিন্ন পর্যায়ে সংগৃহীত বিভিন্ন হাসপাতাল, কমিউনিটি সেন্টার, নার্সিং হোম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই ডাটাগুলো তারা আসছেন। এবং এর ফলে একটি উপকার হচ্ছে সকলের, যে সতর্ক হওয়ার ব্যাপারে অনেকখানি আমরা ইনফর্মড হতে পারছি, এবং ইনফরমেশনটা খুবই দরকার এই করোনা ভাইরাসের ক্ষেত্রে। যখন প্রথম দিকে সংক্রমণটি যুক্তরাষ্ট্রে আসে সেই মার্চের দিকে, তখন কিন্তু এতগুলো তথ্য আমাদের কারো কাছে ছিল না। সেই জন্য মোটামুটি আমাদেরকে বিপদটা অনেকটা বিপদের মুখেই পড়তে হয়েছিল। মোটামুটি এই অবস্থায় এখন আমরা এসেছি, অনেক ব্যাপারে আমরা জানতে পারছি। আরটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট গভর্নরের অফিস থেকে আজকে একটি তথ্য জানা যাচ্ছে, যারা ট্যাক্সি, ইউবার, ইয়েলো ক্যাব কিংবা রাইড শেয়ারিং ট্যাক্সি, সব ট্যাক্সির চালকদের জন্য নতুন গাইডলাইন প্রবর্তন করেছে। এবং সেই গাইডলাইনের একটা বিশেষ দিক হচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট বলা হয়েছে যে যাত্রী যখন তারা নেবেন তখন যেন 2টি জানালা খোলা রাখার চেষ্টা করেন, এনাফ ভেন্টিলেশন যাতে গাড়িতে হয় সেই দিক থেকে নজর রাখার জন্য। কারণ করোনা সংক্রমণের ক্ষেত্রে ভেন্টিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এই জন্য তারা বলেছে যে গাড়ির 2টি জানালায় যতখানি সম্ভব নামিয়ে রেখে তাদেরকে যাত্রী পরিবহন করার কথা রিকোয়েস্ট করেছে। আরো বিস্তারিত জানার জন্য স্টেট মোটর ভেহিকেল ডিপার্টমেন্টে জানা যেতে পারে, আরো কিছু গাইডলাইন সেখানে হয়তো আছে। আজকে আরেকটি উল্লেখযোগ্য খবর যেটা মেয়র উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে র্যাপিড টেস্ট 15 থেকে 20 মিনিটের ভিতরে রেজাল্ট পাওয়ার মতন যে টেস্টটি আবিষ্কৃত হয়েছে গত কয়েকদিন আগে, মাত্র এফডিএ অ্যাপ্রুভ করেছে একটি টেস্টকে, সেটি। এবং আপনারা বলেছেন যে আমি বলেছি গত পরশুদিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 150 মিলিয়ন টেস্ট বিভিন্ন স্টেটে পাঠাতে শুরু করেছেন, আর সেগুলো নিয়ে বিভিন্ন স্টেটের ল্যাবে আসতে শুরু করেছে। এবং এই রেজাল্টগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে কারণ 15 to 20 মিনিটের ভিতরে এই রেজাল্ট পাওয়া যাচ্ছে। এবং আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলেছে যে তারা পৃথিবীর বিভিন্ন দেশেও এই র্যাপিড টেস্টটি পাঠানোর ব্যবস্থা করছে, এবং তারা এই জন্য তারা একটি র্যাপিড টেস্টকে অনুমোদনও দিয়েছে। মোটামুটি আমরা কিছুদিনের ভিতরে এই র্যাপিড টেস্ট পাবো। নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটি মোবাইল লোকেশনে এই র্যাপিড টেস্ট এখন ব্যবহার করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারে যে কথাটা বলছিলাম, এতদিন আমরা মোটামুটি আমাদের একটা ধারণা ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কথাটি এতদিন বলছে যে নভেম্বরের নির্বাচনের আগেই তিনি একটি ভ্যাকসিনের ঘোষণা দিতে পারবেন, আর সেই ব্যাপারে গত কয়েকদিন অবশ্য তিনি কিছু বলছেন না ভ্যাকসিন নিয়ে। বিশেষ করে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং এফডিএ এর কর্মকর্তারা ভ্যাকসিনের ব্যাপারে একেবারে বিশেষ করে এফডিএ তো বলেছে যে তারা আরো কঠিন বার স্থাপন করতে যাচ্ছে অ্যাপ্রুভালের ব্যাপারে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প একটু নাকশ হয়েছেন, তিনি তাদের সাথে একমত হননি। কিন্তু আজকে যে জিনিসটি দেখা যাচ্ছে যে নভেম্বরের আগে ভ্যাকসিনের সরাসরি ঘোষণা, একটা এফেক্টিভ ভ্যাকসিনের ঘোষণা যুক্তরাষ্ট্রে হয়তো বা এখন আর সম্ভব হচ্ছে না। কিন্তু মডার্না ভ্যাকসিন, যারা ভ্যাকসিনেটিভ ক্যান্ডিডেট, তারা আজকে বলেছে যে তাদের এফেক্টিভ ইমিউন রেসপন্সের মানে বৃদ্ধদের ক্ষেত্রে তারা এই ভ্যাকসিনটি ইমিউন রেসপন্স করতেছে, সেটি আজকে তারা রিপোর্ট করেছে। তবে সেটা কিন্তু এনাফ নয় যে একটি ভ্যাকসিনের কার্যকারিতা ঘোষণা করার জন্য। অতএব আর মাত্র 5টি সপ্তাহ বাকি আছে নির্বাচনের, এবং এই নির্বাচনের আগে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা মোটামুটি এখন কমে আসছে অনেকখানি দেখা যাচ্ছে। তারপরেও সবকিছুই সম্ভব, আর দেখা যাক, আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে রাশিয়া আজকে তাদের দ্বিতীয় ভ্যাকসিনের অ্যাপ্রুভালের ঘোষণা দিতে যাচ্ছে কয়েকদিনের ভিতরে। আজকে সেটা তারা জানিয়েছে ইতিমধ্যে রাশিয়ার প্রথম ভ্যাকসিনটি ইতিমধ্যেই তারা ব্যবহার করতে শুরু করেছে। যদিও প্রথম দিকে বলা হয়েছিল যে এটি খুব কম সংখ্যক ক্লিনিক্যাল ট্রায়াল যেটাকে বলা হয় সেটি করা হয়নি, কিন্তু পরবর্তীতে বেশ কয়েকটি মেডিকেল জার্নালে এসেছে নিবন্ধ গবেষণার পর, তাতে বলা হয়েছে যে ভ্যাকসিনটি মোটামুটি এফেক্টিভ, ভ্যাকসিনটি বেশ কার্যকর। এবং আমরা জানি যে বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই রাশিয়ান ভ্যাকসিনের অর্ডার করেছে, এবং দেখা যাক আরো কিছুদিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে এই ভ্যাকসিনটি কতখানি এফেক্টিভ। তবে যুক্তরাষ্ট্রে রাশিয়ার ভ্যাকসিন আসার আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপনারা যে সমস্ত আমরা মানুষদের হারিয়েছি এই কোভিড-19-এ, তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে স্মরণ করার জন্য আগামী রোববার ওয়াশিংটন ডিসিতে একটি স্মরণ সমাবেশের আয়োজন করেছেন তাদের কথা মনে রাখার জন্য। এবার একটি স্টিমুলাসের ব্যাপারে আসি। কিছুক্ষণ আগেই খবরটা এসেছে, যদিও সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মিনুচেন এবং ন্যান্সি পেলোসি স্পিকারের মধ্যে যে কথা
হয়েছিল আজকে, সেটি শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে, কোনো সিদ্ধান্ত আসতে পারেননি দুজনেই। কারণ ন্যান্সি পেলোসি তার অবস্থানে অনড়, এবং স্টিভেন মিনুচেনও বলেছেন যে এত বড় বিল পক্ষে পাশ করানো সম্ভব হবে না সিনেটে হাউসে। সেই জন্য আলোচনার কারণে, মিনুচেন এবং ন্যান্সি পেলোসির আলোচনার কারণে বিলটি আজকে ভোট হওয়ার কথা ছিল হাউসে, সেই ভোটটি হয়নি। কিন্তু একটি ভোট হয়েছে অবশ্য, সেটি সিনেটে। সেটি হচ্ছে যে বর্তমান গভর্নমেন্টের ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বর্তমান প্রশাসনের ব্যয় নির্বাহের যে বাজেটটি ছিল, সেটি আজকে সিনেট পাশ করেছে। অতএব আপাতত নভেম্বর ইলেকশনের আগে, অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখে আগে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট শাটডাউনের কোনো সম্ভাবনা নেই, সেটি আজকে পাশ হয়েছে। কিন্তু স্টিমুলাস বিলের ব্যাপারে ন্যান্সি পেলোসি এবং স্টিভেন মিনুচেনের ভিতরে আলোচনাটা শেষ পর্যন্ত সফল হয়নি। আর কোন রকম আউটকাম, কোন রকম ফলাফল ছাড়াই আলোচনাটি শেষ হয়েছে। তবে মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে দুইজনই যদি অনড় অবস্থানে থাকে, তাহলে এই আলোচনা হয়তো বা কোনো ফল দেবে না অন্যান্যবারের মতো। এবারও সেটি কিন্তু ন্যান্সি পেলোসি এবং স্টিভেন মিনুচেন দুজনেই আশাবাদ ব্যক্ত করেছে যে তারা আশাবাদী, কিন্তু তারা যে পয়েন্টে আটকে গেছেন সেটা অবশ্য প্রকাশ্যে তারা বলেননি। তবে একটি কথা এটা মনে রাখা দরকার যে $1200 এককালে আরেকটি স্টিমুলার চেক এবং $300 আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করার ব্যাপারে রিপাবলিকানদের কিন্তু সম্মতি ছিল। ন্যান্সি পেলোসি সেটাকে $600 চান, এবং তিনি স্টেট এবং লোকাল প্রশাসনের জন্য বাজেট বরাদ্দের ব্যাপারে প্যাকেজে, স্টিমুলাস প্যাকেজে একটি বরাদ্দ চান, সেটি হচ্ছে $436 মিলিয়ন। সেখানে হয়তো এই আলোচনাটি আর অগ্রসর হতে পারছে না। শেষ পর্যন্ত আরেকটি জিনিস খবর হচ্ছে যে ইমিগ্রেশনের ডিটেনশন সেন্টারগুলিতে মৃতের হার বেড়েছে, এবং গত বছর তুলনায় এবছর মৃতের হার প্রায় দ্বিগুণ হয়েছে। যদিও মৃতের সংখ্যা ছিল 23টি, এর আগের বছর প্রাণ হারিয়েছিলেন ডিটেনশন সেন্টার 21 জন প্রাণ হারিয়েছেন এই অর্থ বছরে, এর আগে ছিল 11 জন। অতএব এটি ডাবল হয়েছে বলা হচ্ছে। এবং ডিটেনশন সেন্টারে মৃত্যুর কারণের ব্যাপারে ইমিগ্রেশনের দপ্তর কিন্তু সরাসরি কিছু বলেনি। তারা বলছে প্যান্ডেমিকের ব্যাপারে তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে, কিন্তু এই অনুষ্ঠানে আমরা বলেছি কয়েকবার যে ডিটেনশন সেন্টারগুলিতে অবস্থা খুবই করুণ। একটু আগে আমি বলেছি যে এয়ারলাইন এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ভিতরে, তবে বিমান কবে নাগাদ ফ্লাইট চালু করতে পারবে সেই ব্যাপারে এখনো কোনো তথ্য আসেনি। বিমানও কিছু ঘোষণা করেনি। দুই সরকারের ভিতরে একটি চুক্তি হয়েছে, এবং এই চুক্তির অধীনেই বিমানের কার্যক্রম চলাচল হবে। শুধু বিমান নয়, বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্সও এখন যুক্তরাষ্ট্র ফ্লাইট চালু করতে পারবে। আর যতটুকু আমি এই ব্যাপারে নাজমুন নূর হয়তো পরে আর একটু ব্যাখ্যা করতে পারবেন। শেষ করার আগে একটা দিচ্ছি, অনেকের কাছে হাসিও লাগতে পারে, অনেকের কাছে অন্যরকম লাগতে পারে। আজকে একটি চিঠি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে খবরটা, যে উনার চুল এত সোজা কিভাবে থাকে, এটা নিয়ে মোটামুটি অনেকেই গবেষণা করেন। আজকে উনি বলেছেন ম্যাকডোনাল্ডস এর ফ্রাইজ এর কারণে। এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ম্যাকডোনাল্ডস এর ভীষণ ভক্ত। হোয়াইট হাউসের বিভিন্ন অতিথিদেরকে তিনি ম্যাকডোনাল্ডস দিয়ে আপ্যায়িত করেন। এবং আজকে তার এই যে বার্নেস, তার একটা ধারণা কিভাবে জন্মেছে সেটা তিনি বলেননি। তার ধারণা হয়েছে যে যারা ফ্রাইস খান তাদের মাথায় টাক হয় না, টাক হলো সেখানে চুল গজিয়ে যায়। এবং তার মাথায় যে চুল আছে, এটার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ম্যাকডোনাল্ডস এর ফ্রাইসকে ধন্যবাদ জানিয়েছেন। এবং ম্যাকডোনাল্ডস কোম্পানি বিনা পয়সায় এত বড় বিজ্ঞাপন আর বোধহয় কখনো পায়নি, যে একটি দেশের, পৃথিবীর সবচাইতে শক্তিধর দেশের প্রেসিডেন্টের মাথায় টাক নেই ম্যাকডোনাল্ডস এর ফ্রাইজের কারণে। ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর হলো, প্রেসিডেন্ট কিন্তু নিজেই আজকে সেটা বলেছেন। এবং এয়ারফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের সাথে কৌতুক করেছেন। তার আগের প্রেস সেক্রেটারি বলেছেন যে না, এটার বাস্তব কোনো ভিত্তি নেই, তিনি তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমি এটার বড় প্রমাণ, ফ্রাইজ খাই বলে আমার মাথার চুল এখনো আছে। যাক, আপনাদের ধন্যবাদ। তার অর্থেই নয় যে আপনার যাদের টাক আছে, এখানে কয়েকজনের মাথায় টাকওয়ালা দেখতে পাচ্ছি, আমার নিজেরও টাক আছে, প্রাইস খালি কিন্তু টাক চলে যাবে না, এটা কিন্তু নিশ্চিত। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান আপনাকে। দর্শক, আপনারা জানেন যে আজকে আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিমানের যে চুক্তি হয়েছে বিষয়টি আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন জনাব নাজমুন নূর, যিনি বিমান নিউ ইয়র্কে আসার পর প্রথম নর্থ আমেরিকা কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি অনেকদিন পরে। আমাদের এই প্রবাসের অলমোস্ট সবার সাথে তার পরিচয় ছিল অনেকদিন। তিনি এখন বাইরের স্টেটে থাকেন। জনাব নাজমুন নূর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনি আমাকে পরিচয় করেছেন। and this is my personal privilege that he has introduced me, because আমি কিন্তু প্রথম বিমান ফ্লাইট শুরু করি in 93। তখন মানে আমাদের একটা ফ্লাইট নিয়ে আমরা আরম্ভ করি, so it was a personal privilege। আর এখন যেহেতু
দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি হয়েছে। So that's another privilege for me. Thank you so much for bringing me in. জি, তা আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে আজকে যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান সেবা চুক্তি স্বাক্ষরিত হলো, এটার সিগনিফিকেন্ট কি? এটা কি বিমান আসার একটা পথ সুগম হলো না কি? এটা মানে জাস্ট একটা চুক্তি হলো, এটার এই বিষয়ে যদি আপনি এটা চুক্তি হয়েছে, বাট এট দ্য সেম টাইম এটা মনে রাখতে হবে দ্যাট আমরা সবসময় টেম্পোরারি অপারেটিং পারমিট যেটা ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন দিয়ে থাকে, তখনই আমরা স্টার্ট করেছিলাম 93-তে। তখন এই যখন আরম্ভ করি তখন এটা কিন্তু আমাদের এইভাবে আরম্ভ করি যে আমাদের টিওপি থাকবে, টেম্পোরারি অপারেটিং পারমিট, আর অন আ ফ্লাইট বেসিসে আমাদের অনুমতি দেওয়া হবে। তার ফলে আমরা কোনো অন্য পন্থা অবলম্বন না করে আমরা কিন্তু অ্যাপয়েন্টেড লবিস্ট ইন কংগ্রেস, তারা কিন্তু আমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মহিদ চৌধুরী সাহেব, he sought enough reason that we would pursue that path. The reason being that আমরা যদি ওই পথটা অবলম্বন করি তাহলে কিন্তু আমার জিনিসটা কাজে তাড়াতাড়ি হয়ে যায়। But it would not at the same time, would not sacrifice our fifth freedom choices. মিনিং যে আমরা কোনো ভায়া পয়েন্ট দিয়ে আসছি কিংবা এট দ্য সেম টাইম কি ধরনের এয়ারক্রাফট নিয়ে আসছি, এটাতে কোনো ব্যাহত হবে না। তো এই কারণে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে আমরা পার্সোনাল লেভেলে লবিস্টকে আমরা এনগেজ করি। তার ফলে আমরা প্রথমে একটা ফ্লাইট পাই ডিসেম্বরে, এবং তারপরে পরের মৌসুম যেটা সামার সিজন ছিল তাতে আমরা সেকেন্ড ফ্লাইট পাই। তো এইগুলো রিজন ছিল, কিন্তু দ্যাট লেড টু দ্য প্যাথ for us to be able to observe the operations in a sound manner, and also the fact that আমাদের কিন্তু আমাদের এয়ারক্রাফটে কোনো লিমিটেশন ছিল না, আমরা দুটা এয়ারক্রাফট নিয়ে আসি। কিন্তু সবসময় যে বলে থাকে আর কি সবাই যে আমরা যদি অপারেট করতে পারি, মানে লেটস পুট ইট দি আদার ওয়ে, যে আমরা যদি অপারেট করি, অন্যান্য এয়ারলাইন্স অপারেট করলে ওদের লস হয় না, আমাদের লস হয় কেন? কিন্তু সেখানে কিন্তু কথা সাবসিডাইজেশন যখন দেওয়া হয়ে থাকে, আমরা সবসময় তর্ক করে আসছি, আমাদের বিমানের ইন্টারনালি মার্কেটিং এন্ড সেলস আমরা সবসময় বলে আসছি, যদি তাই হয় তাহলে ওরা কিভাবে অপারেট করে? আমরা তো ওদের তাদের যে পৃষ্ঠপোষকতা আমরা দেখে থাকি, তারা মনে করেন কোনো ক্রিকেট ম্যাচ কিংবা ফুটবল ম্যাচ, যে কোনো অনুষ্ঠান হোক, এমিরেটস মতন এয়ারলাইন, আপনার কাতার এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, ইতিহাদ, ওরা মানে তারা অপারেট করছে। আর আরেকটা কথা কি জানেন, সেটা খুব ইম্পর্টেন্ট, আর আমি এখানে আমরা সবসময় বলে থাকি আর কি, মেবি উইথ ফাউন্ডেশন অর উইদাউট ফাউন্ডেশন, সেটা কি আমরা কিন্তু বায়োল্যাটারাল অপারেটর, আমাদের এখানে বাংলাদেশি আছে, যদি বাংলাদেশি থাকে উই হ্যাভ দ্য জেনুইন রাইট টু অপারেট ফ্লাইটস বিটুইন আমেরিকা এন্ড বাংলাদেশ। সেখানে কিন্তু থার্ড পার্টি নেশন লাইক সে দুবাই থেকে এমিরেটস, কাতার থেকে কাতার এয়ারওয়েজ, এদেরকে অন্য জায়গা থেকে আবুধাবি থেকে ইতিহাদ এয়ারলাইন্স, আবার টার্কিশ এয়ারলাইন্স আসছে, they don't even bring in passengers directly to their own country. তাই যদি হয় তা আমরা কেন পাবো না? এটা কিন্তু অনেক ফন্দিফিকির ছিল, আমরা এটা জল্পনা কল্পনা বলতে থাকি। We also say that there's a conspiracy theory and there may justification in it. কিন্তু মূল কথা হচ্ছে কি, এই যে কত দেখেন, আপনার আত্মীয় আসে, আমার আত্মীয় আসে, আপনার বন্ধু বান্ধব আসে, সবাই কিন্তু একটা এয়ারলাইনে আসে, বলে যে না আমরা কাতার এয়ারওয়েজে গিয়েছি, আমরা এমিরেটসে গিয়েছি, আমরা কিন্তু আজকাল কেউ বিমানে আসে বলতেও পারে না, কারণ বিমান থেকে আমাদেরকে বলা হয় যে আমাদের নাকি ফ্লাইট ইকোনমিক্যালি জাস্টিফায়েবল না। তো এই যে আপনার এখন যেটা অপারেশন হলো, এটা আমি আই হ্যাভ চান্স টু লুক ওভার ইট, মিস্টার জাহেদ, যে আমি দেখেছি এটা কিন্তু একটা ওপেন এন্ডেড এগ্রিমেন্ট which is very very satisfactory. কেন এয়ারক্রাফটের লিমিটেশন নাই, এয়ারক্রাফট টাইপের লিমিটেশন নাই, ট্রাফিক রাইটসের লিমিটেশন নাই। We not only have first and second, third and fourth, but also fifth freedom traffic rights. So এখানে this is the whole question. They are bringing passengers via Dubai, taking them to America, taking them to UK. বিভিন্ন vantage points that Biman serves ওখানে নিয়ে আছে। সবচেয়ে বড় কথা কি জানেন, they are bringing it to America. সেখানে আমাদের কত বাংলাদেশি রয়ে গেছে, they have to make a choice. They will come on other airlines. They have no choice per se. So this is not satisfactory. আমি as a bilateral carrier মানে কি জানেন, bilateral হচ্ছে আমি as a carrier from Bangladesh, an American carrier from America are the bilateral operators. We should be the first one entitled to be operating between America and Bangladesh. সেখানে আমাদেরকে বাদ দিয়ে নানা রকম অজুহাত দেখিয়ে এটা তো আমাদের ইন্টারনাল জাস্টিফিকেশন। আমি আপনাকে কিছু আগে বললাম, দেখেন অনেক রকম অজুহাত দেখা হয়,
they find a lot of people sympathetic towards them and sympathetic towards us. কিন্তু the fact of the matter is আমাদের যে আমরা দেখেন আপনাকে একসময় বলছিলাম it is so sad আমরা কিন্তু বলি যে ও যমুনা ব্রিজে অমুক ব্রিজে ও ইয়েতে করাপশন হচ্ছে আমাদের প্রচুর কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে কিন্তু if you look at it closely they used to fight for their frequencies ওরা আমরা তাদেরকে পারমিশন দিতাম না we used to say no you don't have the rights you don't have the traffic to bring in passengers from America or UK or any other vantage point of Biman তাই যদি হয়ে থাকে how can you bring passengers of Biman these are Bangladeshi passengers and you are taking away our passengers at our cost তো এই যে আপনার বলার কথা বলে না যে অমুক সরকারের অমুক এজেন্সি অনেক পয়সা নিয়ে যাচ্ছে কিন্তু প্রতি মাসে প্রতি সপ্তাহে এগুলা ফ্রিকোয়েন্সি যারা অপারেট করে তারা বিমানের ট্রাফিককে নিয়ে তারা নিজের আয়ত্তে এনে they are making money like nobody's business. This is something that needs to be stopped. It is so unfortunate যে আমরা we have been addressing this situation. We have been crying afoul of all the things that are going on, but without any redress. আমরা নিজে থেকে নিজেরা কনভিন্স করতে পারি না because there is no professionalism in our country. আমাদের দেখেন we do not have a proper hub. Proper hub করে কি বলা হয় I had the opportunity of meeting you, Mr. Zahir. Actually, Harvard I gave a presentation on the indispensability of an air traffic hub at Dhaka. যদি ওটা থাকতো আমার লজিক ছিল কি জানেন this is something much later. I think it was in 2013 or so. আমি বলেছিলাম that unless there is a proper hub, if there's a proper, it's like Singapore Airlines, they have Changi. Heathrow Airlines, Belgium is at Heathrow. Dutch Airlines, they have Schiphol airports. So if you do not have a proper hub, you can never draw the traffic. You can never be attractive operator. So Dubai, they have Emirates as Dubai. ইতিহাদের আছে আবু ধাবি সেখানে Turkish আছে আপনার আঙ্কারা so they have the proper hub. It is a fact of life. If we do not want to agree to that, that is up to us. That is our misfortune. The fact of the matter is যদি আমরা যদি operate with a proper hub, we will draw in the traffic. We will be, as a result of this agreement, the opportunities of cooperation, the opportunities of operating. Aita Jila Deklam, this is fantastic. I saw early in the afternoon. We never had the opportunity of operating, it's called code sharing flights. Code sharing flight is a new concept altogether. আমরা এটাকে অপারেট করতে পারি to our advantage. কিন্তু সেগুলো আমাদের এখন অ্যাভিনিউজ গুলো খুলে দেওয়া আছে it is for us to be professional about it. এখন যদি আমাকে বলা হয় যে না অমুক আর্মি পার্সোনেল লিড করবে of Biman Airlines, that is not justifiable because we are depriving the professional people of the rightful place in the airline industry. আপনাকে যদি এখন বলা হয় তাহের সাহেব যে আপনি আজকে সাংবাদিকতা করবেন কিন্তু আপনি নৃত্যের তালের অনুষ্ঠানে সাংবাদিকতা করবেন, is it justifiable? That is not justifiable. এটাই কিন্তু আমাদের উপায় এত খারাপ হয়ে গেছে আমরা we have become totally non-professionals. The factor of the matter is that we should be professionals. We should have a people running the show. Fortunately for the Bangladesh government, now we have been able to take care of all the army personnel. They've gone back to their barracks and now we can operate with a full professional knowledge. So this is a step in the right direction. We are proceeding in the right place. We are hopeful we can definitely achieve milestones after milestones with this, but we must be professional in our approach. Thank you. That this is up to your responsibility also. Please promote your airline. Please promote our airline. That's the only way that we can survive. If we survive, the country's economy survives. Our country's economy survives, then the cooperation between two carriers, two countries, two economic operations survive. So that is one draws the another. There's no science fiction with the one. This is not rocket science. It is a very simple thing that we have to believe in. We must be professional in our approach. We have been able to discard all the imbalances, all the iniquities, and have been able to address this. We only hope that this tenure, this kind of thinking, this kind of professional attitude remains to advance the need of Bangladesh Airlines in all spheres. Bangladesh Airlines only Bangladesh people, no. Because in the meantime, what has happened, Mr. Tahir, that we have also started operation with private operators. The know-how, we have instead of people in syndicates in Bangladesh,
Biman, they're running the show. They are deciding that Biman should never be a private entity. If there's no private entity, all that I've said so far, Mr. Tahir, will all come to be of no avail, nothing at all. আমরা Thank you. কোনো দিন achieve করতে পারবো না. Thank you It's so my much. say that if this is the right step, let us progress further. থ্যাংক ইউ Let's সো apply মাচ, থ্যাংক ইউ, professionalism. থ্যাংক ইউ যে নাজমুল নূর ভাই, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেকদিন পরে দেখলাম এবং খুব ভালো লাগলো। জি, কি আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা নূর ভাইয়ের সাথে। আ- আ- এটা হচ্ছে যে এই এয়ারলাইন্স এগ্রিমেন্টের সবথেকে ভালো দিকটা হচ্ছে যে বাংলাদেশ ক্যান স্টার্ট ফ্লাইট ফ্রম ঢাকা টু নিউ ইয়র্ক, ঢাকা টু লস অ্যাঞ্জেলিস, ঢাকা টু Atlanta, even Dhaka to Florida, Miami. They can operate Yes. 4 flights. It's open-ended flights. এবং Yes. বাংলাদেশ এখন এবং শুধু যদি আমেরিকান মার্কেটটাই যদি কনসেন্ট্রেট করে, এবং বাংলাদেশ হ্যাজ 4 নিউ ডিসি, আই থিঙ্ক ইটস নিউ ক্যারিয়ার 787। তো এই 787 কে লং হল ফ্লাইটের জন্য শুধু আমেরিকান মার্কেটকেই কন্ট্রোল করতে বিমানের বেশ রিসোর্স পাবে, এবং ইটস ভেরি রিসোর্সফুল এগ্রিমেন্ট হয়েছে। যেটা উনি বলেছেন আগে যে আমি বাংলায় যেটা বলে দিতে চাই, আমাদের অনেক দর্শককে আমি দেখতেছি ইংরেজির ব্যাপারে একটু কমপ্লেন করছে, অনেকে বুঝতে পারেন বিজনেসটা। সেটা হচ্ছে যে আজকে যে এয়ারলাইন্স এগ্রিমেন্টে এই ধরনের কোনো এগ্রিমেন্ট আগে ছিল না। বিমান অলওয়েজ টেম্পোরারি এগ্রিমেন্ট এসেছে, এবং এতদিন আমরা যে কথাগুলো শুনছি যে এয়ারলাইনের সিকিউরিটি প্রবলেম, থার্ড ক্যাটাগরি এয়ারপোর্ট, এগুলো কিছুই না। দেয়ার ওয়াজ নো ফর্মাল এগ্রিমেন্ট টেম্পোরারি, যেটা নূর ভাই একটু আগে, যেটা আমাদেরই অজানা ছিল, যে মুহিত সাহেব, মুহিত চৌধুরী, আব্দুল মুহিত চৌধুরী তখন যেটা করেছিলেন যে টেম্পোরারি লবিস্ট নিয়োগ করে ফ্লাইটটা চালু করেছিলেন। মেবি ইট ওয়াজ এ পলিটিক্যাল decision to start a flight. It was good for politics that time, but it was not good for economic sense. কিন্তু সেই জন্য ইকোনমিক সেন্স না হওয়াতে পরে লং রাইডে কন্টিনিউ করে নাই। কিন্তু এখন বিমান ফ্লাইটের ব্যাপারে যেটা নূর ভাই বললেন, প্রফেশনালিজমটা তখনই আসবে যখন আপনার প্রফেশনালিজমের দিকে ইউ হ্যাভ হায়ার প্রফেশনালস। আপনি প্রফেশনাল হায়ার না করলে তো প্রফেশনালিজম করতে পারবেন না। এয়ারক্রাফট আছে, সবকিছু আছে, ক্যাপ্টেন আছে, কিন্তু ফ্লাইট চালু করতে হলে যে মেকানিজমটা লাগবে সেটা তো করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমরা এখন প্রেসিডেন্সিয়াল ডিবেটের উপর আলোচনা করব। আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস। প্রথমে আমরা তার কাছে যাব। জনাব হাসান ফেরদৌস, আমরা জানতে চাচ্ছি গতকালকে যে ডিবেট আপনি দেখলেন, সেই ডিবেটে কি মনে হলো আপনার? হু ইজ দ্য উইনার? অনেক ধন্যবাদ। আমি বলি কি, কে জিতলো তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কে হারলো। এবং কে হারলো জানেন? হারলাম আমরা, আমেরিকার জনগণ। হারলো মার্কিন গণতন্ত্র। মার্কিন গণতন্ত্র বিশ্বকে এই ডিবেটটা উপহার দিয়েছে অ্যাজ অ্যান আর্ট অফ পলিটিক্স। আর সেটাকে গতকাল কি করা হলো, আপনি যদি আজকে নিউ ইয়র্ক টাইমসের অথবা ওয়াশিংটন পোস্টের হেডিং দেখে থাকেন, লজ্জাজনক তারা বলেছে। আমেরিকার ইতিহাসে সবচাইতে লজ্জাজনক ডিবেট। কি কারণে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 90 মিনিটে তিনি 120 বার ইন্টারাপ্ট করেছেন, বাধা দিয়েছেন 120 বার। ক্রিস ওয়ালেস, এই ডিবেটের মডারেটর, বারবার চেষ্টা করে থামানোর জন্য বলতে বাধ্য হয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, যে নিয়ম কানুন আমরা মেনে এই ডিবেট করতে বসেছি, আপনি না মানছেন না। চ্যালেঞ্জ কি ছিল ট্রাম্পের সামনে, কি চ্যালেঞ্জ ছিল বাইডেনের সামনে? ট্রাম্পের প্রধান চ্যালেঞ্জ ছিল তার বেসের বাইরে তার সমর্থন বাড়ানো। আমরা জানি তার 40-42 বরঞ্চ 43% তার সমর্থন আছে, সলিড সমর্থন। কিন্তু 43% নিয়ে তো জেতা যায় না, আপনাকে 51% পেতে হবে। ট্রাম্পের সেটা নেই, ফলে ট্রাম্পকে তার বেসের বাইরে যেতে হবে। এবং তার একটাই পথ ছিল, সরাসরি আমেরিকানদের মুখে তাকিয়ে বলা, দ্বিতীয়বার ক্ষমতায় আসলে আমি কি করব। উনি কোনো কথাই বলেননি। উনি পুরো 90 মিনিট বলে গেছেন তিনি কি কি করেছেন। পুরোটাই ছিল আমি আমি আমি। 3টা মুহূর্ত আমার কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে শেষের দিকে। প্রথম মুহূর্ত, যখন ট্রাম্পকে বলা হলো আপনি কি শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের নিন্দা করবেন? ট্রাম্প উত্তরে জানালো করব, কিন্তু কাকে করব? বাইডেন বলল তুমি হোয়াইট প্রাউড বয়েজদের কন্ডেম করো, নিন্দা করো। তার জবাবে তিনি কি বললেন? আমি প্রাউড বয়েজদের বলছি ব্যাক ডাউন অ্যান্ড স্ট্যান্ড বাই। হাতের অস্ত্র নামিয়ে রাখো, কিন্তু তৈরি থাকো। কিসের জন্য?
ট্রাম্প বারবার বলেছেন একটা কথা, এবারে নির্বাচনে কারচুপি হবে। তিনি দেশের প্রেসিডেন্ট, আইন ব্যবস্থা তার অধীনে, তিনি বলে যাচ্ছেন বারবার দেশে কারচুপি হবে। তার দায়িত্ব ছিল এই কারচুপি না হয় তা নিশ্চিত করা। উল্টো তিনি সন্দেহের বীজ বপন করছেন আমাদের মনে, যাতে করে নির্বাচন ফলাফল নিয়ে লড়াই বাঁধে। লড়াই করবে কারা? এই প্রাউড বয়েজের মতো গ্রুপরা, যারা আসলে একটা সশস্ত্র আর্মি, যারা একটা নিও নাৎসি গ্রুপ। ট্রাম্প বলছেন যে ব্যাক ডাউন অ্যান্ড স্ট্যান্ড বাই। আমার কাছে মনে হচ্ছে যেটা আমেরিকার গণতন্ত্রের জন্য গভীরভাবে একটা নিন্দনীয় মুহূর্ত। এটা একটা আমার বিবেচনায়। দ্বিতীয় মুহূর্ত, ট্রাম্পকে যখন প্রশ্ন করা হলো আপনি কি শান্তিপূর্ণ ট্রানজিশনের সমর্থন করবেন, উত্তর কি ছিল? নির্বাচন এবার অনেক ঘাপলা হবে, অনেক দুর্নীতি হবে, এবং আলটিমেটলি নির্বাচনের ফলাফল, নির্বাচনের সিদ্ধান্ত কোথায় আসবে, কোত্থেকে আসবে? সুপ্রিম কোর্ট থেকে। এবং সেই কারণে তিনি আরো একজন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দিতে যাচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা এভাবে সাজিয়েছেন যে নির্বাচনের গন্ডগোল হবে তার বিবেচনায়, এবং তার বাছাই করা সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দেবে। অত্যন্ত নিন্দনীয়। ভোট দেবো আমি, মার্কিন জনগণ, তাদের সিদ্ধান্তে ঠিক হবে কে জিতলো কে হারলো, কোর্টের সিদ্ধান্তে নয়। 3 নম্বর মুহূর্তে আমার খুব বিরক্তিকর মনে হচ্ছে যখন জো বাইডেন তার ছেলে নিয়ে কথা বলছেন, বউকে নিয়ে কথা বলছেন। আমরা জানি এর আগে কি ট্রাম্প মার্কিন সৈন্যদের নিয়ে বলেছেন তারা সাকার্স, নির্বোধ, তারা লুজার্স, তারা হাডু পাট্টি। জো বাইডেন বললেন যে আমার ছেলে বউ কিন্তু সাকার নয়, ও কিন্তু নির্বোধ নয়, হি ইজ এ হিরো। আর তখন সেই মুহূর্তে ট্রাম্প কি করছেন? বলছে তুমি কি তোমার অন্য ছেলে হান্টার সম্বন্ধে বলছো? আমার কাছে মনে হচ্ছে যেটা একটা অবিশ্বাস্য মুহূর্ত। একটি বাবা তার পুত্র সম্বন্ধে বলছে, যে পুত্র যুদ্ধে গেছে, ফিরে এসছে বীর সৈনিক হিসেবে, মাত্র কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে, তাকে বিদ্রূপ করে বলছেন কে আমার প্রেসিডেন্ট। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনি প্রশ্ন করলেন কে জিতেছে, খুব সিম্পল উত্তর। সিএনএন ভোটে বিতর্কের পরপরই একটি তাৎক্ষণিক ইনস্ট্যান্ট পোলিং করেছে, এবং অন্যান্য পোলিংও পরে এসছে। তাতে কি দেখছি আমরা? প্রতি 10 জনের 6 জন, 60% বলছেন জিতেছেন জো বাইডেন। কিন্তু মজা কি জানেন? জো বাইডেন জেতেননি, আসলে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সে কারণেই জো বাইডেন জিতেছেন। মার্জিনটা কি? 60 বাইডেনের পক্ষে, 28 ট্রাম্পের পক্ষে। And it's a huge tragedy. Thank you. থ্যাংক ইউ সো মাচ জনাব হাসান ফেরদৌস, আপনাকে আপনার অ্যানালাইসিসের জন্য। আমরা এই কালকের ডিবেট নিয়ে কথা বলে জনাব নাসির আলী খান পল, যিনি রিপাবলিকান পার্টি সাপোর্টার অ্যান্ড রিপাবলিকান অ্যালায়েন্স, বাংলাদেশি রিপাবলিকান অ্যালায়েন্সের প্রধান, আর আমরা কথা বলবো জনাব ফেরদৌস খান ওনাদের সাথে। এর আগে আমরা একটু জাস্ট জানতে চাইবো, আজকে তো রেস্টুরেন্ট ওপেন হয়েছে জনাব কামরুজ্জামান কামরুল, আপনি তো খাবার বাড়ি রেস্টুরেন্টের প্রধান, আপনার কাছে জানতে চাই হাউ ইটস গোয়িং। আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু প্লিজ। জি, ধন্যবাদ আবু তাহের ভাই। আমি প্রথমে ধন্যবাদ দেই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আজকে অনেকদিন পর আমাদের ইনসাইড ডাইনিং আজকে থেকে চালু হয়েছে। এটার জন্য আমরা দীর্ঘদিন আসলে আউটসাইড ডাইনিং এ ওরকম সাড়া পাইনি, কারণ আমরা জানি বাঙালি কমিউনিটি এরা ফ্যাক্টরি বাইরে খাওয়ার অবস্থা না, এরা ভিতরে নিরিবিলি পরিবেশে খাইতে পছন্দ। তারপরেও সুন্দর আজকে যে একটা সুযোগ দিছে আজকে থেকে, সেজন্য আমরা অনেক সুন্দর প্রিপারেশন করে রাখছি। আমাদের মনে করো যখনই কেউ আসবে ফ্যামিলি নিয়ে, আসার সাথে সাথে তাদের টেম্পারেচার আগে করি। আমার একটা ছেলে আছে, ও টেম্পারেচার চেক করবে, তারপরে আমাদেরকে টেবিলে বসাবে। ওদের খাওয়ানোর পরে সুন্দর টেবিলে পরিষ্কার টরিষ্কার করে খাওয়ার পরে ওই টেবিলটা নিট অ্যান্ড ক্লিন এবং ক্লোরেক্স ওয়াইপ দিয়ে সুন্দর পরিষ্কার করে আবার নতুন আর একটা টেবিলকে করবে। আবার যদি 4-5 জন হয়, তাদের যে কোনো একজনের ইনফরমেশন আমরা লিখে রেখেছি, টেলিফোন নাম্বার, নাম আর টেলিফোন নাম্বার। সিটির গাইড অনুযায়ী আমরা চেষ্টা করতেছি সুন্দরভাবে যাতে মেনটেন করার জন্য, যাতে আমরা জানি এই মুহূর্তে কি সাময়িক সময়ের জন্য কিছুটা হলে বাড়তেছে, কিন্তু আমরা জ্যাকসন হাইটে আমরা দেখছি
সকলেরই মাস্ক আছে, সকলেই একটা জিনিস ফলো করে, সেটা হলো মাস্ক। মাস্ক, সবাই মাস্ক ইউজ করতেছে, কেউই মাস্ক ছাড়া কেউ ঘোরে না। আমার দোকানে যখনই কোনো কাস্টমার আসে, আমি অবজার্ভ করছি, দেখছি সকলেরই এই আছে, সবারই একটা ভয় আছে যে জানে সেজন্য জানে যে একমাত্র উপায় হলো মাস্ক যদি থাকে সবাই সেফ থাকতে পারবে। আমি জ্যাকসনের সব দোকান এবং গ্রোসারি এবং আমার রেস্টুরেন্টে আমি দেখছি লোকজন হাঁটাফেরা চলাফেরাতে দেখছি সকলে একটা জিনিস, এরা মাস্ক ইউজ করতেছে। আমরা সুন্দরভাবে সিটির গাইডলাইন ফলো করে আমাদের সুন্দর রেস্টুরেন্ট গুলোকে আবার যেত আগের মতো করে সুন্দর করে সাজায় আমাদের বিজনেস যাতে আরো বৃদ্ধি পায়, সেজন্য আমরা চেষ্টা করতেছি। সুন্দর, সবার আগে হলো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, অনেক ফাঁকা ফাঁকা, আগে তো অনেক টেবিল ছিল, সবগুলো টেবিল আমরা সরায় ফেলছি, উপরে আছে আমাদের 5টা টেবিল করে রাখছি। আমরা যদি 5টা টেবিল নিচে আছে, 5-7টা বাইরে আছে, যেহেতু বাইরে আউটসাইড ডাইনিং এখনো চালু আছে, সেই হিসেবে আমরা মনে করি যে আমরা অনেক কাস্টমারকে বসাইতে পারবো আর কি, বাইরে ভিতরে নিচে পালকি। আমার তো যথেষ্ট পরিমাণ জায়গা, অ্যাটলিস্ট 50-60 জন আমি বসানোর সুযোগ আমার আছে একসাথে। আমি সকলের দিকে একটাই যে জিনিসটা, সকলের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সুন্দরভাবে যে সিটির গাইডলাইন আছে এটা অনুযায়ী তাহলে আমরা সার্ভ করব, এবং আমরা জানি যে আমরা সেকেন্ড ওয়েভ আসবে বলে আমার মনে হয় না। ইনশাআল্লাহ আমরা সকলের দোয়া করতে আমি চাই সবাই ভালো থাকুক। থ্যাংক ইউ জানাব কামরুজ্জামান কামরুল, আপনাকে থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। দর্শক, আমরা এখন আলোচনা করব কালকের ডিবেট নিয়ে। ডিবেটে আজকে আছেন রিপাবলিকান পার্টির পক্ষে চেয়ারম্যান নিউ বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স জনাব নাসির আলী খান পল, এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ লিগ অফ আমেরিকা এবং লিগ অফ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাংস্কৃতিক কর্মী জনাব ফেরদৌস খান। আমরা এই দুজনের সাথে আজকে আলাপ করবো। জনাব নাসির আলী খান পল, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আমি প্রথমেই বলতে চাই, আমাদের দুজন দর্শকের দুটো কমেন্ট আমি আপনাকে পড়ে শোনাবো। একজন সৈয়দ সাইফুল ইসলাম, তিনি বলেছেন, এন্ড সাইদা নার্গিস, তারা বলেছেন, as we saw last night, Trump is more desperate and dangerous than ever before. Now is not the time to lose hope. It is time to turn our anger into action. একজন বলেছেন, আর আরেকজন দর্শক উনি কমেন্ট করেছেন, আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। উনি বলছেন যে ট্রাম্প ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার, অর্থাৎ ট্রাম্প মিথ্যাকে সত্যের মতো করে বর্ণনা করে। একজন বলেছেন, ওনার নাম হচ্ছে সৈয়দ সাইফুল ইসলাম। আর আরেকজন বলেছেন গত রাতে ডিবেট ছিল পাগলের প্রলাপ, পাগলে পাগলে চিনে, রতনে রতনে চিনে। উনি বাইডেন সাপোর্টার। আপনার কমেন্ট কি জনাব পল? ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তবে আমি একটু ডিবেট সম্বন্ধে বলি, কেন আপনার যদি দর্শকের মতামত পড়েন তাহলে প্রথমেই হতাশ হয়ে যাবেন, কেননা এখানে বাঙালিদের মধ্যে 95% ডেমোক্রেট করে, তার মধ্যে 93% না বুঝে করে, কোনো কিছু না বুঝেই বাপ করে এই জন্য ছেলে করে, ছেলে করে এই জন্য ভাই করে। যাই হোক, ওই দিকে আজকে নিয়ে গেলাম। প্রথমেই আমি বলছি, ফেরদৌস হাসান সাহেব কিছু অ্যানালিসিস করছে, আমি তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই। উনি বলেছেন যে হোয়াইট বয় আর্মিকে নামিয়েছে, আর্মিকে থামিয়ে থাকতে বলছে, যে হোল্ড অন, তোমরা অস্ত্র নামিয়ে রাখো। আমরা আমেরিকায় লক্ষ্য করছি কিছুদিন আগেই, মাস দুয়েক হলে, যে গোটা আমেরিকাকে কারা জ্বলাচ্ছে, কারা লুটতরাজ করছে, ব্ল্যাক লাইফ ম্যাটার্স বলে, এই প্রোটেস্ট বলে কিভাবে আমেরিকাকে একেবারে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো একেবারে ধ্বংস করে দিচ্ছে। এরা কারা? এরা কিন্তু হোয়াইট বয়েস না, পাবলিক জানে এরা কারা। অর্থাৎ হোয়াইট বয়েসের দোষ দেন না, এখানে ব্ল্যাক লাইফ ম্যাটার্স, এই অ্যান্টিফা, অ্যানার্কিস্ট, এরা আমেরিকাকে একেবারে কমিউনিস্ট কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বানিয়ে দিয়েছে। এটা আমাদের কারোই কাম্য না, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এইসব অ্যান্টিফা হলো আপনার ডোমেস্টিক টেরোরিজম করে, এইসবকে আমাদের বন্ধ করতে হবে। তারপরে হাসান ফেরদৌস সাহেব বললেন যে সিএনএন বলেছে 60% বাইডেন জিতেছে, 40% ট্রাম্প জিতেছে। সিএনএন কে যদি আপনি হাসান ফেরদৌস সাহেব বাইবেল মনে করেন তাহলে ভুল করবেন। এই সিএনএন কিন্তু সমস্ত ফেক নিউজ দিয়ে, ফলস নিউজ দিয়ে,
ফলস পোল দিয়ে আমাদের বাঙালিদের মগজটাকে ভেজে খেয়ে নিয়েছে। আপনারা সিএনএন ছাড়া কিছুই বুঝেন না, আপনারা নিউট্রাল ভাবে একটু চিন্তা করার চেষ্টা করেন। আমি 2016-এর যে ইলেকশন হয়েছিল হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের, তখনকার ইতিহাস বলি। তখনকার লেফটির যেটা মিডিয়া আছে, ফেক নিউজ, এই নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, সিএনএন, এমএসএনবিসি, এবিসি, সবাই বলেছে যে 3টা ডিবেটে আমার হিলারি ক্লিন্টন একেবারে ধরাশায়ী করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু যখন ইলেকশন হলো তখন দেখা গেল ডোনাল্ড ট্রাম্পই আমাদের হিলারিকে একেবারে মাটির মধ্যে ধরাশায়ী করে দিয়ে 304 ইলেকট্রাল ভোট করে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। অতএব এইসব ভুল তথ্যপত্র দিয়ে আপনি বাঙালিকে ভুলিয়ে রাখতে পারবেন, কিন্তু আমেরিকান সমাজকে ভুলিয়ে রাখতে পারবেন না। আর বাঙালির ভোট দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। এখন একটু ডিবেটের মধ্যে আছি আমি। ডিবেটের মধ্যে জি জি একটু শর্ট করে বলবেন, আমাদের আরেকজন গেস্ট আছেন তো, উনিও কথা বলবেন, হাসান জনাব ফেরদৌস খান। আচ্ছা শুনেন তাহের সাহেব, জি আমি বিনয় আপনাকে বলছি, আপনি একেবারে আনফেয়ার। আপনি ডেমোক্রেট করেন আমি জানি, কিন্তু জার্নালিস্ট হিসাবে আনফেয়ার। আমি এই জন্য টাইমিং করছিলাম। আমাদের একজন হাফ এন আওয়ার ধরে আমি কোনো ডেমোক্রেট রিপাবলিকান না, এটা আপনাকে বলছি বিকজ টাইম কনজিউম, আমার 10টায় শেষ করতে হবে প্রোগ্রাম। লেট মি সে জি আপনি আমাকে বলতে দিবেন না? আমি বলবো না? না বলবেন বলবেন। আপনি একজনকে হাফ দিলেন, আপনি বিমানের গল্প শুনলেন 8 মিনিট ধরে, তারপরে আপনি হাসান ফেরদৌসকে দিলেন 6 মিনিট, আর আমাকে 1 মিনিটের মাথায় বলছেন আপনি একটু সংক্ষেপ করবেন। ইটস নট ফেয়ার। আপনি টাইম টেলিভিশনকে একদিকে নিয়ে যান না, আপনি জার্নালিস্ট, আপনি নিউট্রাল থাকার চেষ্টা করেন। আমি জানি এটা খুব কষ্ট আপনার মতো হার্ডকোর ডেমোক্রেটের জন্য, তবে নেক্সট টাইম আপনার টেলিভিশন আমি কোনো রিপাবলিকান কাটতে দেব না। জি যে আমাদেরকে এইভাবে অপমান না না জি বলেন বলেন, আপনার রাইট আছে বলার, বলেন প্লিজ বলেন। 2 minutes. You are not giving me even 2 minutes to establish my point. This kind of aggression really is objectionable. জি বলেন Don't do that বলেন next পল time. ভাই, জি আপনি বলে যান জি বলেন। জো বাইডেন, আমি বলি কালকে যেটা ডিবেট হয়েছে তাতে নকআউট পাঞ্চ যেটাকে বলি, যেটা মোহাম্মদ আলী ক্লে নকআউট পাঞ্চ দিয়ে মানুষকে ধরাশায়ী করে দিত, আমার মনে হয় কালকের ডিবেটে ডোনাল্ড ট্রাম্প একটা নকআউট পাঞ্চ মেরেছে, যেটা আপনারা লক্ষ্য করবেন না যেহেতু আপনারা ডেমোক্রেট করেন। সেই নকআউট পাঞ্চটা হলো উনি যখন জো বাইডেনকে বলেছেন যে হোয়াট আই ডিড ইন 47 months you couldn't do it in 47 years. That was the knockout punch. তারপরে বাইডেন দেখেন, বাইডেন 4টা কোশ্চেনের অ্যান্সার দেয়নি। বাইডেনকে যখন বলেছে সুপ্রিম কোর্টে প্যাক দ্য সুপ্রিম কোর্ট, আপনারা চাচ্ছেন ডেমোক্রেট 15 জন 9 জন থেকে 15 জন করতে, এটার বিপরীতে আপনার মতামত কি? উনি নো অ্যান্সার। তারপর হান্টার বাইডেনের কথা যখন বলেছে সে ডিসচার্জ হয়েছে নেভি থেকে ইললিগালি কাজ করার জন্য, 1.5 বিলিয়ন চায়না ব্যাংক অফ চায়না থেকে সে ব্রাইব নিয়েছে, 3.5 মিলিয়ন সে আপনার মস্কোর মেয়রের ওয়াইফের কাছ থেকে নিয়েছে, ইউক্রেন থেকে $35,000 স্যালারি নিয়েছে পার মান্থ উইদাউট নো এক্সপিরিয়েন্স। এইসবের কোনো উত্তর দেয়নি। তারপরে তাকে বলেছে ল এনফোর্সমেন্ট সম্বন্ধে তুমি বলো তোমাকে কেউ ইন্ডোর্স করেছে কিনা? বলে হ্যাঁ অনেকেই ল এনফোর্সমেন্ট আমাকে ইন্ডোর্স করেছে। বলে একটার নাম বলো। জো বাইডেন নাম বলতে পারেনি। ওকে, এখন তারা আপনারা গেম খেলছেন, $750 ট্যাক্স দিয়েছে। $750 ট্যাক্স নিউ ইয়র্ক টাইমস এটা একটা রিপোর্ট করেছে। রিপোর্টটা আপনাকে জাস্টিফাই করতে হবে। আমেরিকার ল বাংলাদেশের মতন ল না। আমেরিকার ল হলো ইউ আর ইনোসেন্ট আনটিল ইউ আর প্রুভেন গিলটি। সে একটা রিপোর্ট আছেই, আপনারা সবাই মিলে ডোনাল্ড ট্রাম্পকে গিলটি বানিয়ে দিচ্ছেন। 750 একটা নার্স এর চেয়ে বেশি ট্যাক্স দেয়, উনি মাত্র 750, কিন্তু ইটস নট প্রুভেন ইয়েট। সো ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। যে লোক 1.6 মিলিয়ন তার স্যালারি, প্রেসিডেন্টের স্যালারি ডোনেট করে দিতে পারে চ্যারিটিতে, সে 750 ট্যাক্স দিবে, এটা একটা 5 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না। কিন্তু আপনারা ডেমোক্রেট, হ্যাঁ, যারা বুদ্ধি একটু কম ইউজ করেন তারা কিন্তু বিশ্বাস করে বসে আছে। থ্যাংক ইউ। আবার জো বাইডেনের দেখ, জো বাইডেন এখনো বলতেছে কালকের আলোচনায় 200 মিলিয়ন লোক আমেরিকার কোভিড-19 মারা গেছে। আবার সেই
নাম্বারটা সে উচ্চারণ করছে 200 মিলিয়ন। 200 মিলিয়ন লোক মারা গেলে 350-র মধ্যে আমাদের বর্ডার ওপেন করে দিতে হবে এবং গোটা পৃথিবী থেকে আমরা ডেমোক্রেসির সঙ্গে এক হয়ে যাবো। বর্ডার টোডার প্লেন ট্রেন সব ওপেন করে পৃথিবী থেকে লোক নিয়ে আসবো যদি 200 মিলিয়ন মারা যায়। তো এই জন্য ফলস ইনফরমেশন। তারপরে কামালা হ্যারিস বলছে ভ্যাকসিন যদি বাইর হয় সেই ভ্যাকসিন আমি বিশ্বাস করি না। তার মানে সায়েন্সকে জি বিশ্বাস করি না। থ্যাংক ইউ So এই পল ভাই। ধরনের ন্যারেটিভ নিয়ে ইটস ইম্পসিবল। ওকে পল ভাই, একটু এই একটু সময় নেই আপনার। ডোনাল্ড 100% উইন করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পল ভাই। আমরা কোনো আমরা মিডিয়া, উই আর নট ডেমোক্রেট আর রিপাবলিকান, আমাদের সময়েরটা ব্যাপার থাকে, এই জন্য আমরা ইয়ে করি। আচ্ছা জনাব ফেরদৌস খান, জি প্লিজ। আমাকে 2 মিনিট দেন। হ্যাঁ, ধন্যবাদ তাহের ভাই। পল ভাই তো খুব ভালো বলে, উনি সেই আমার বড় ভাই, তার সাথে প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কালকে যে ডিবেট হইলো সেই ডিবেটে বলার অপেক্ষা রাখে না কে উইন করলো। কারণ আমরা আমাদের ডোনাল্ড ট্রাম্পের যে এই গত প্রায় 4 বছর শাসনামলে সারা পৃথিবীর যে অবস্থা হয়েছে এবং আমাদের আমেরিকাতে অর্থনৈতিকভাবে আপনার বিশেষ করে আমাদের যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা এই দেশে যেভাবে সার্ভাইভ করতেছে, আমার মনে হয় আমাদের পল ভাই সেই খবর রাখে না। আমি যতটুকু জানি যে সারা পৃথিবী কিন্তু আমেরিকার দিকে তাকায় আছে। আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তারাও মানে অনেক সাফার করছে এই আমেরিকার প্রেসিডেন্টের ব্যাপারে। উনি তো সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছেন। প্রথমত উনি ওই এনভায়রনমেন্ট প্যারিস যে এগ্রিমেন্ট এখান থেকে বেরিয়ে আসলেন এবং এটা আমাদের পৃথিবীর জন্য যে কত বড় একটা ভয়ঙ্কর বিষয় সেটা উনার মস্তিষ্কে আসছে কিনা আমি জানি না। তারপরে ধরুন করোনা ভাইরাসের ব্যাপারে যদি উনি প্রথম দিকেই মাস্ক পরতে বলতেন সবাইকে এবং এটা সমস্ত মিডিয়াগুলিতে প্রচার করতেন, তাইলে আজকে যে 205,000-এর উপরে মানুষ আমেরিকাতে মারা গেল, আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব কিন্তু মারা গেছে এবং তারা তাদের স্মৃতি আমরা সারা জীবন বহন করতে হবে যে আমেরিকাতে এসে তারা এই নির্মম ভাবে একজন প্রেসিডেন্টের ভুল পথে এই দেশকে ফেরদৌস ভাই, আপনার বোধহয় ভিডিও প্রবলেম হচ্ছে, আপনার ইন্টারনেট বোধহয় স্লো একটু। আপনি ইন্টারনেট কি ফিক্স করবেন? আচ্ছা আপনি ইন্টারনেট ফিক্স করেন। আপনার তারপরে ধরেন জি ওকে, আপনার নেটওয়ার্কে বোধহয় প্রবলেম আছে। আমরা জি জি একটু সেকেন্ড আমি প্রেস করতে আমাদের সময় খুবই শর্ট। জি এখন শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি। জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা বলি যে আমাদের আবার আটকে গেছে আপনার সাউন্ড, আপনার ভিডিও এন্ড সাউন্ড দুটোই আটকে গেছে। হ্যাঁ, আমি এক কাজ করি, আপনি ফিক্স করেন। আমি একটা জিনিস দেখেন যে আন্তর্জাতিক শোনা যাচ্ছে এখন? জি শুনতে পাচ্ছি। জি আপনার এটা আটকে গেছে ফেরদৌস ভাই। আমাদের বিশেষ করে যে আপনার ইন্টারনেট প্রবলেম, আটকে যাচ্ছে পুরো ফিড, এখন আটকে যাচ্ছে পুরো ফিড আপনার। হ্যাঁ একটা সেকেন্ড, আপনি ইন্টারনেট শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই বিশেষ করে আমরা জানি যে এই আমেরিকা কাদের পরিশ্রমে গড়ে উঠেছে, এই কালোদের পরিশ্রমে কিন্তু আমেরিকা গড়ে উঠেছে। তারপরে আমরা যারা ইতিহাস জানি গত 200 বছর যাবত এই সিজনাল মাইগ্রেশন হচ্ছে সাউথ আমেরিকা থেকে এবং তারা আমেরিকার ইকোনমিকে বিল্ড আপ করছে। আজকে সাউথ আমেরিকার জনগণের প্রতি যে ট্রাম্পের যে আচরণ, এটা খুবই দুঃখজনক, অমানবিক। এবং এই অবস্থায় আমরা জানি না যে উনি 4 বছর তো শাসন করলেন, বাকি 4 বছর যদি আমেরিকার শাসন ভার পান তাহলে আমেরিকার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। তা আমি আশা করি যে পল ভাই সমস্ত পয়েন্ট গুলোই নিজে চিন্তা করবেন এবং যথারীতি
আগামী নভেম্বরের 3 তারিখে ওনার যোগ্য মতামত ব্যক্ত ভোট করবেন। দিবেন। আপনি কি ওনাকে ডেমোক্রেটিক পার্টিতে ভোট দিতে বলছেন? না, সেই আমরা তো ডেমোক্র্যাট আর রিপাবলিকানের প্রশ্ন না, আমরা নিরপেক্ষভাবে যদি আচ্ছা, ঠিক এটা আছে। বিচার করি তাহলে দেখা যাবে না, just joke যে করছি, ঠিক আছে, এই thank you. আমেরিকার আগামী 4 বছরে যদি উনি আসেন তাহলে আমেরিকার অবস্থা কোথায় জি যাবে? জি, বুঝতে পেরেছি আপনি যেটা বলেছেন ফেরদৌস ভাই। থ্যাংক ইউ ফেরদৌস ভাই আপনার অ্যানালাইসিসের জন্য। হবে না। জনাব নাজমুল হাসান, আপনার কোনো আগুনে পল ভাই একটু হোল্ড করেন, নাজমুল ভাই আপনার কোনো আপডেট আছে লেটেস্ট? আমার একটা জিনিস বলতে ইচ্ছা করতেছে পল ভাই এবং অন্যান্য যারা কথা বলছেন, এটা আমি খুব একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই প্রেসিডেন্ট কনফ্রন্ট করেন, এটা উচিত না নাজমুল সাহেব। আপনি কনফ্রন্ট করেন বারবার রাত্রে, আপনাকে তো আমরা কনফ্রন্ট করি না আপনার নিউজের উপরে, তাহলে আপনার নিউজের উপরে আমাদের বলতে দেন। আপনি তো আমাকে শেষ করতেই দিলেন না পল ভাই। গতবার আপনি তাই আপনি করছেন। তো আপনি তো কিভাবে কথা বলছেন আমি জানি না, আপনি কি ধরনের রিপাবলিকান সেটাও আমি জানি না। আমি তো আমেরিকাতে আপনার সমসাময়িক বয়সে আছি, আপনাকে তো গত 5-6 বছর ধরে রিপাবলিকান দেখছি, এর আগে দেখি নাই। আমি সাংবাদিকতা করি 29 বছর। আমার পত্রিকা যদি খুলি তাহলে গত কয়েকটা প্রেসিডেন্ট টার্মের, আমি রোনাল্ড রিগানের সময় থেকে ইলেকশন সাংবাদিকতা করি, আমি আপনাকে রিপাবলিকান দেখি নাই। আমি আপনাকে আক্রমণ করে, আপনি আমাকে আক্রমণ করছেন, আমি আপনাকে আক্রমণ করি নাই। এই অনুষ্ঠানটা পরখানের কথা কেউ শুনতে আসে না, এই অনুষ্ঠানটা শুনতে আসে আমার কথা, অন্যদের কথা, আপনার কথা শুনতে কেউ আসে না। আপনি খামাকে রিপাবলিকান চিল্লাচিল্লি করতেছেন। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা শুনেন, আমি যেটা বলার চেষ্টা করছি, মানুষকে শুনেন পল ভাই, মানুষকে রেসপেক্ট দিতে শিখেন, মানুষকে রেসপেক্ট দিতে পারলে খুব ভালো হয়। আপনি শুনেন, সারা জীবন আপনাকে তো আমি রিপাবলিকান দেখতেছি গত 3-4 বছর, আগে তো দেখি নাই। আমি 29 বছর সাংবাদিকতা করি। যাই হোক, শেষ করতে দেই। আমি বলি আপনাকে, আমি মনে করি প্রেসিডেন্সিয়াল ডিবেটের কোনো ভ্যালু এখন জনগণের কাছে নেই। যারা ভোট দেয় তারা ডিবেট দেখে কেউ ভোট দেয় না, এটা গত ইলেকশনে এটা প্রমাণ হয়ে গেছে। মানুষ একটা 40-45 মিনিট 1 ঘন্টার বিতর্ক দেখে কোনো প্রেসিডেন্সিয়াল লোককে জাজ করে না। আমি সেই কথাটা বলার চেষ্টা করছি। আমার কাছে এখন মনে হচ্ছে মানুষ ইস্যুগুলো ভিত্তি করে। আপনি যে কথাটা বলার চেষ্টা করছেন আমি সেই লাইনে কথা বলি নাই, আমি অন্য লাইনে কথা বলতে চাইছিলাম, আপনি ইন্টারাপ্ট করছেন। আপনি একটু আগে বলছেন যে কোভিড-19 নিয়ে আলোচনার জন্য আমাকে অনেক সময় দেওয়া হয়। আমাকে সময় দেওয়া হয় কি না দেওয়া হয় আপনি মানুষের কমেন্ট একটু দেখে নিন পল ভাই, আর আপনার কমেন্টটাও দেখে নিন, এটা আপনার জন্য খুব ভালো হবে ভবিষ্যতে কথা বলতে গেলে। আপনাকে কেউ নির্বাচন করে রিপাবলিকানদের নেতা বানায় নাই, আপনি নিজে নেতা হয়েছেন পল ভাই। ওকে, থ্যাংক ইউ। নিজে নেতা হয়েছেন, আমরা সেটা করি নাই। আমরা 29 বছর সাংবাদিকতা করি, আমি 29 বছর পেপার বাইর করি, আমি 29 বছর। আপনি কি রিপাবলিকান গত 5 বছর ধরে হয়েছেন? আমি হন নাই। আপনাকে এখন গত 3-4 মাস ধরে আপনি ফোন করে বলতেছেন আমি রিপাবলিকান নেতা, আমি এরকম করছি। আরেকজন ওয়াসি চৌধুরী বলে একজন আছেন, তিনিও কিন্তু রিপাবলিকানের লাইসেন্স নিয়ে কর্পোরেশন করে রিপাবলিকান পার্টি করে ফেলেছেন। আপনি সেই খবর রাখছেন কিনা আমি জানি না। এগুলি ঠিক না, কমিটির লোকদেরকে এইভাবে আক্রমণ করা ঠিক না। সময় দিল তাহে রিপাবলিকান তাহে ডেমোক্রেট, এগুলি বলা ঠিক না পল ভাই। আপনি যে একটা অর্জন করার চেষ্টা করেন, এটা তাহলে উচিত না। আমাদের কথা আপনার গায়ে জ্বলে কেন? না, আমার কথা গায়ে জ্বলতেছে না, আপনি আমাকে আক্রমণ করে বসছেন, আপনি তো আমাকে আক্রমণ করে বসছেন। আজকে আমরা আলোচনা করতেছি যে ইলেকশনে আগামী আমি আপনাকে সময় দাও, আপনাকে পুরো 1 ঘন্টা দাও, আমার কোনো আপত্তি নাই। আপনাকে 1 ঘন্টা দেব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মনে হয় যে আমাদের পার্সোনালি জিনিসটা নেওয়া উচিত হবে না। আমার মনে হয় যে বিষয় পার্সোনালি নেওয়া উচিত হবে না। পল ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন বোধহয়? পল ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? মানুষের দুর্নাম করে কে কার সঙ্গে প্রেম করছে এইসব খবর ছাপান। আপনি যা করছেন, আপনি মানুষকে টেক্সট করে যা করেন সেটা বললে তো আরো অবস্থা খারাপ হবে। আপনার প্রেমের কাহিনী ছাপতে এখনো তো ছাপাই নেই, ওইটা কি ছাপাবো? আপনার বুড়ো বয়সে ভীমরতির কথা তো এখনো ছাপাই নাই, ওইটা ছাপাবো? সবই এগুলি করছেন, আপনি মানুষকে আক্রমণ করেন কেন? আপনি মানুষকে আক্রমণ করার দরকার নেই। আমার মনে হয় যে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করে দিই। পল ভাই আপনি শুনেন, পল ভাই আপনি ইস্যুতে আসেন, আপনি কিছু বলবেন? এই যে বিতর্কের বিষয়ে যদি কিছু বলতে চান 1 মিনিট আছে সময়, আরো আপনার জন্য এটা রাখছি আমি 1 মিনিট। ইউ ওয়ান্ট টু টক সামথিং অ্যাবাউট দি ডিবেট? পার্সোনাল এটাকে যাওয়ার দরকার নেই আমাদের। পল ভাই নো পল ভাই উই আর ফ্রেন্ড, জাস্ট আপনি বলেন যে ইস্যু ভিত্তিক আলোচনা করেন। পল ভাই
আপনি কিছু বলবেন ইস্যু ভিত্তিক, যে ডিবেট যেটা হলো এই ডিবেটের উপরে আমরা আলোচনা করছি, ইস্যু ভিত্তিক যদি কিছু থাকে আপনি বলেন, অসুবিধা নেই। পল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি বলেন, আপনি ইস্যু ভিত্তিক কোনো বিষয় থাকলে ওইটা বলেন, পার্সোনাল বিষয় আমাদের এখানে আলোচনা করা ঠিক হবে না। না, আমার কথা হলো শুনেন, আপনি সবাইকে শেয়ার দেন, এটাই আমরা চাচ্ছি। নজমুল ভাই তার রিপোর্ট পড়ে, আমরা কোনো তাকে ডিস্টার্ব করি না। হাফ এন আওয়ার সে বলে যায়, আমরা শুনি, তার মধ্যে অনেক গুড ইনফরমেশন আছে, পাবলিক শুনে, ডেফিনেটলি শুনবে। কিন্তু আমি যখন বলি, আমাকে যে নজমুল ভাই আবার জাম্পিং করে কনফ্রন্ট করে, পল খান সাহেব আপনি এটা ভুল বললেন, ওটা ভুল বললেন, এটা আমাদের পছন্দ না। এটা নাজমুল সাহেবের। আমি সেটা বলি নাই, আমি সেটা বলি নাই, আচ্ছা আচ্ছা আমি বলি নাই। আপনি রেকর্ড ভিডিও উল্টান। আমি বলার চেষ্টা করেছি ওনাদের দুইজনের কথা নিয়ে আমার একটু মন্তব্য আছে, আমি সেটা বলেছি। আচ্ছা পল ভাই, পল ভাই আপনি শেষ করেন না। নজরুল ভাই, হাফ এন আওয়ার কথা বলার পরেও, 1 ঘন্টার অনুষ্ঠান, হাফ এন আওয়ার বলার পরেও আপনার শান্তি নেই। আপনি আগামীকাল আসেন না, আপনি আগামীকাল 1 ঘন্টা কথা বলেন, আমি দেখি কয়জন লোক আপনার কথা শুনে। আবার আপনি আগামীকাল আসেন না, আমি তো বলতে চাই আপনি আসেন, আপনি 1 ঘন্টা ধরে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন, কোনো আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, আমাকে তাহের ডাকছে কথা বলার জন্য, আমি নিজে ঢুকি নাই, না, আমাকে ডাকছে। না না, আপনাকে তো আমরা রেসপেক্ট করেই আপনার কথা শুনি। আমাকে তাহের যখন বললো কথা বলার জন্য, আমি বললাম এই দুইজনের কথা সম্পর্কে আমার একটু মন্তব্য আছে, আমি এটা বলার চেষ্টা করছিলাম, আমি তো কাউকে আক্রমণ করি নাই। ওকে, আমার মনে হয় যে উনি যে পয়েন্ট, পল ভাই আপনি ফরগেট অ্যাবাউট দি পার্সোনাল আমি জানতে চাচ্ছি যে আপনি যে ডিবেটের ব্যাপারে কথা বলছেন, এই বিষয়ে আর কোনো কথা আছে কিনা? আপনি কি আর অ্যাপিল আছে আমাদের বাংলাদেশি কমিউনিটির ভোটার যারা আছে তাদের প্রতি আপনার কোনো আবেদন আছে? না, বাংলাদেশের যারা ভোটার আছে তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা বিবেচনা করেন যে কোনটা আপনার আমেরিকার জন্য ভালো হবে, কোনটা বাংলাদেশের জন্য ভালো হবে। বাঙালি চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি একজন আমেরিকান হিসাবে চিন্তা করা শুরু করলেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আগামী আমেরিকাটা কেমন হবে। আগামী আমেরিকাটা কি আমরা আমি তো কিছুই বলতে পারলাম। জি জি জি, লেট হিম ফিনিশ। ইয়া জি, আগামী আমেরিকাটা আমরা কি ধরনের চাই? কেন আমরা একটা কোভিড-19 এর মধ্যে পড়েছি, প্যান্ডামিক, এটা পুরো পৃথিবীতে ইকোনমিক ধস নামিয়ে দিয়েছে। আমরা কি আগামী যে আমেরিকাটা আসছে আর 4 বছরের জন্য কার নেতৃত্ব চাই? এটা কি আমরা এই ব্ল্যাক লাইভ ম্যাটার প্রোটেস্টার, আগুন জ্বালানো, লুটতরাজ, অ্যান্টিফা, তারপরে আপনার আইন শৃঙ্খলা নেই, পুলিশকে ডিফান্ড করে দিচ্ছে, আপনার ক্রিমিনাল অ্যাক্ট 400 টাইমস বেড়ে গেছে নিউ ইয়র্ক শহরে, পোর্টল্যান্ডে বেড়ে গেছে 650 টাইমস। চারিদিকে যেসবই ডেমোক্রেট শাসিত স্টেট, সেখানে ক্রাইমের রেট আনবিলিভেবল বেড়ে গেছে। এই ক্রাইমকে আপনারা রেখে দিতে চান, নাকি একটা এই দেশে আসছি আমরা শান্তির জন্য, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালোভাবে এখানে সময় কাটাতে পারে, শান্তিপূর্ণ একটা পরিবেশে, ল অ্যান্ড অর্ডারের মধ্যে? পল ভাই 1 মিনিট সময় দিলে সময় শেষ। এটাই আমার থ্যাংক ইউ পল ভাই। এটার কারণ হলো যে আমাদের যদি ভিতরে কোনো ফেরদৌস ভাই আপনার 40 সেকেন্ড ব্যবস্থা না থাকে, এটা ফেডারেল গভর্নমেন্টের হেড হলো আপনার ফেরদৌস ভাই, আপনার ইন্টারনেটে প্রবলেম আছে, আপনি আটকে গেছেন। আবার জনাব কামরুজ্জামান কামরুল, আপনি শেষ 30 সেকেন্ড কিছু বলবেন? 30 সেকেন্ড, আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। আমি শুধু একটা জিনিস দেখাইতে চাই যে আমার রেস্টুরেন্ট আমি কিভাবে সাজাইছি আর কি। জি 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 দেখেন, যদি একটু খেয়াল করে সবাই একটু দেখতেন। মনে করেন যে আমারও তো আগে অনেকগুলো টেবিল ছিল, এগুলো অনেক কমাইছি, এখানে মাত্র একটা রাখছি, এই কর্নারে একটা রাখছি, মানে ডিসটেন্স কাকে বলে আর কি, এদিকে একটা রাখছি, এদিকে একটা রাখছি, মাত্র 4টা টেবিল রাখছি। ওখানে একজন দাঁড়া আছে, ও আগে সবার টেম্পারেচারটা চেক করবে, যদি বেশি ফ্যামিলি হয় তার টেলিফোন নাম্বার, এই দামে একটা খাতা রাখছি, এখানে কাস্টমার ইনফরমেশন ফর টিচিং, হ্যাঁ এটা রাখছি সুন্দরভাবে, নিট এন্ড ক্লিন করে আমি আমার রেস্টুরেন্টে সুন্দরভাবে সাজাচ্ছি। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমি সব বাংলাদেশিদের সবাই বলবো যে সবাই যাতে আবার সুন্দরভাবে এসে ফ্যামিলি নিয়ে আমাদের রেস্টুরেন্টে আসবেন, খাবেন। সব বাঙালি রেস্টুরেন্টে সব রেস্টুরেন্টগুলোতে একটু সাপোর্ট করবেন, থ্যাংক ইউ, যাতে রেস্টুরেন্টগুলো আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব
ফেরদৌস খান, আপনার বারবার আপনার ভিডিও এবং অডিও দুটি আটকে যাচ্ছে। আমার মনে হয় যে আপনার ইন্টারনেট প্রবলেম আছে আপনার, যার কারণে আমরা খুব একটা কথা শুনতে পারিনি। আপনি যদি আবার আটকে গেছে আপনার এটা এগেইন আটকে গেছে আপনার ভিডিও অ্যান্ড অডিও দুইটি। আমার মনে হয় আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। জনাব পল খান, আপনাকে ধন্যবাদ। জনাব নাজমুল হাসান, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা আসলে এখানে যে আলোচনা করেছি এটা ডোন্ট টেক ইট পার্সোনালি, এটা ইস্যু ভিত্তিক এখানে আমরা আলোচনা করি, ইটস নাথিং পার্সোনাল। জনাব কামরুজ্জামান কামরুল, আপনাকে ধন্যবাদ। এখানে আমি তো হ্যাঁ, ইন্টার জনাব ফেরদৌস জনাব ফেরদৌস খান, আপনার কথা শোনা যাচ্ছে, একটু একটু ভেঙে যাচ্ছে, আবার আবার আটকে যাচ্ছে। আমার মনে হয় যে আপনার নেটে প্রবলেম আছে, এই কারণে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিমানের সাবেক ম্যানেজার জনাব নাজমুন নূর, ওনাকে। আমরা জনাব হাসান ফেরদৌস, ওনাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।